স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সুযোগ সুবিধা বেশি থাকলেও রিকন্ডিশন গাড়ি আমদানিতে ব্যবসায়ীরা ঝুঁকছেন মোংলা বন্দরের দিকে। আর মোংলা বন্দরের তুলনায় প্রায় 3 গুণ মাসুল ধার্য করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাইছে গাড়ি আমদানিকারকদের নিরুৎসাহিত করতে। চট্টগ্রাম কর্মকর্তারা বলছেন কন্টেনার হ্যান্ডলিং পরিস্থিতি সামাল দিতেই হিমশিম এই অবস্থা। তারা চাচ্ছেন গাড়ি আমদানি হোক পুরোটাই মংলা পোর্ট দিয়ে। আজ আমরা আলোচনা করব গাড়ি ব্যবসা নিয়ে এবং এই নিয়ে কথা বলতে আমার সাথে জড়িত রয়েছেন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বা বারভিডার প্রতিষ্ঠাতা সভাপতি এবং এফবিসির সাবেক পরিচালক আব্দুল হক এবং সংগঠনটির সাবেক সভাপতি এম.এ. হামিদ শরীফ। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। তুলনামূলক কম দাম আর নিত্য নতুন প্রযুক্তি সংযোজনের কারণে নয়া গাড়ির চাইতে জাপানি রিকন্ডিশন গাড়ির চাহিদা বাড়ছে দিনে দিনে। সহজ শর্তে ব্যাংক ঋণ ও কম দামে সিএনজি গ্যাস ব্যবহারের সুযোগ থাকায় ধার দেনা করেও মধ্যবিত্তের আকাঙ্ক্ষা একটি রিকন্ডিশন গাড়ির মালিক হওয়া। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেটিতে গাড়ি রাখার মাসুল প্রতিদিনের জন্য টন প্রতি ৯৮ টাকা ধার্য করার পর থেকে গাড়ি ব্যবসায়ীরা ছুটছেন মংলার দিকে। কারণ মংলায় ওই ধরনের মাসুল দিনে চট্টগ্রাম বন্দরের প্রায় 1/3। ওয়ারফেন কমের জন্য আমাদের যেহেতু ডিউটি কষ্ট কমে যায়, ওই একটা কারণের জন্যই আমাদের গাড়িগুলো এখন মংলা থেকে বেশি দিকে আসতেছে। পরিসংখ্যান বলছে ২০০৮ থেকে ২০০৯ অর্থবছরে মংলা বন্দর দিয়ে মাত্র ২৫৫টি গাড়ি খালাস হলেও চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হয়েছিল ৩৫,০৮১টি গাড়ি। অথচ মাত্র 7 বছরের ব্যবধানে ২০১৫ থেকে ২০১৬ অর্থবছরে মংলা বন্দরে গাড়ি খালাসের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮,০০০-এ, আর চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়ি খালাস কমে দাঁড়ায় ১৫,৫০০-এ। মংলা দিয়ে গাড়ি আমদানি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণও জানান ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের যে ভাড়া মানে ওয়ারফ এন্ড রেন্ট এবং মংলা বন্দর প্রায় 1/3 কম মংলায়, এজন্য আমরা লোকজন মংলা বন্দরটা ব্যবহার করছি। মংলাতে এখন সবচেয়ে বড় সমস্যা, সেটা গত 1 বছর ধরে আমরা ফিল করছি, গাড়ির কিন্তু বিভিন্ন যন্ত্রাংশ চুরি হচ্ছে। আবার শুল্ক হারের পরিবর্তন সহ নানা কারণে আমদানি করা গাড়ি বন্দর থেকে খালাসের খরচ বেড়ে যায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। এজন্য বিরক্ত হচ্ছে ক্রেতারাও, জানান তারা। ইয়েনের সঙ্গে ডলারের ফ্ল্যাকচুয়েট রেট যখন বাড়াবাড়ি হয়, কম বেশি হয় প্রতিদিনই, তখন আমাকে ট্যাক্স পেমেন্ট করে আনতে গেলে কোনো গাড়ির দাম আমি ফিক্স রাখতে পারি না। দেশে রিকন্ডিশন গাড়ির পাশাপাশি উচ্চবিত্তের চাহিদা মেটাতে আসছে কিছু নতুন গাড়িও। তবে উচ্চ শুল্কের কারণে নতুন গাড়ির আমদানি কমছে ক্রমশ। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনা। জনাব আব্দুল হক, জনাব এম.এ. হামিদ শরীফ, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব হক, আপনার কাছে প্রথম প্রশ্ন করছি আমরা যে প্রতিবেদন দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের পরিবর্তে এখন মংলা বন্দর দিয়ে গাড়ি আমদানির ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্মকর্তারা বলছেন যে মংলা হলে সুবিধা হয়, কারণ আসলে কন্টেনার হ্যান্ডলিংটা আসলে অনেক ব্যাপক হয়েছে, বিস্তৃত হয়েছে। কিন্তু কিছু সমস্যাও রয়েছে, আমরা প্রতিবেদন দেখেছি যে মংলা বন্দর দিয়ে আমদানি করলে ঠিক আর কি সমস্যা রয়েছে, যেটার কারণে আসলে আমরা যদি বলি খুব স্বাভাবিকভাবে গাড়ি আমদানি করা যেতে পারে। বাড়তি খরচ বাড়ছে মংলা বন্দর দিয়ে আনতে, নাকি চট্টগ্রামে যদিও 3 গুণ মাসুল চাওয়া হচ্ছে? ধন্যবাদ, এবং একটি চমৎকার প্রতিবেদন দেখলাম আপনাদের টিভির মাধ্যমে। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে বাংলাদেশের রিকন্ডিশন গাড়ি এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশের চিত্রটাই একটু আলাদা সড়কের, শুধুমাত্র জাপানের এই উন্নত মানের গাড়ির কারণে। যেটা আগে ট্রাক বাসও আসতো, সেটা বয়সের কারণে বন্ধ হয়ে যায়। এখন আমরা ট্রাক বাসের অবস্থা দেখছেন, কিন্তু এখনও পর্যন্ত মধ্যবিত্ত, উঠতি মধ্যবিত্ত, একজন শিক্ষক, একজন সাংবাদিক, একজন বিচারপতি, একজন সেনাবাহিনীর কর্মকর্তা, কি একজন সরকারি আমলা কর্মকর্তারা যে সরকার ফাইন্যান্স করছে, তারা সবাই কিন্তু জাপানি গাড়ি কিনতে নিরাপদ বোধ করে, কারণ এটা বিশ্বের সেরা। এবং সরকারকে অনেক শুল্ক কর দিয়েও কিন্তু লোকেরা অনেকটা ডিসকারেজিং করে রেখেছে যে গাড়ি কিনো না, তারপরেও কিন্তু লোকেরা কিনছে, যেটা প্রতিবেদনে বলা হয়েছে যথার্থ। কারণ একটা উঠতি মধ্যবিত্ত মানুষ তার অনেক আয় সম্পদ, এমনকি একটু লোন করে একটা গাড়ি কেনাকে নিরাপদ মনে করে, কারণ পাবলিক ট্রান্সপোর্ট সেরকমটা নাই। হ্যাঁ, সেটা আছে। একটা বাচ্চাকে কি করে স্কুলে পাঠাবে, একটা বউ কিংবা বোন কিংবা মা কি করে রাস্তা পার হবে, তার কোনো ব্যবস্থা নাই, সেটা কিন্তু বাস্তব। অর্থাৎ সে কারণেই কিন্তু মানুষ একটা গাড়ি কিনতে চায়, যার জন্য গাড়ি হয়তো বাড়ছে। কিন্তু এটা একটা ইতিবাচক দিক হচ্ছে যে আমাদের অর্থনৈতিক উন্নতিটাও বাড়ছে, যেটা গাড়ি দিয়ে কিন্তু বোঝা যায়। সেখানে আমরা এটাকে নেতিবাচক ভাবে না দেখে বরং আমরা আনন্দিত হওয়া উচিত
যে আমাদের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। অ্যাবসলিউটলি, আমার প্রশ্নটা ছিল আসলে যে কেন আমরা চট্টগ্রামের পরিবর্তে মংলা দিয়ে গাড়ি কেন। আসুন এখন বন্দরের ব্যাপারে। বন্দরের ব্যাপারটা ছিল এরকম যে সরকার বহু চেষ্টা করছিলেন, বহু বছর যাবত মংলা বন্দর চালু করতে পারছিলেন না। মংলা বন্দর অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছিল। 2009 সালে আমরাই প্রথম রিস্ক নিয়ে মংলা বন্দর, ইনফ্যাক্ট আমাদের কোম্পানি প্রথম আমরা একটা জাহাজ ভাড়া করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রচণ্ড আগ্রহে তৎকালীন যোগাযোগ মন্ত্রী এবং নৌ পরিবহন মন্ত্রী মহোদয়দের মানে প্রচণ্ড আগ্রহে আমরা মংলা বন্দরটি চালু করি এবং সরকার তখন থেকে একটা সুবিধাজনক ভাড়া গাড়ি ব্যবসায়ীদেরকে অফার করেছে। সেটা সর্বক্ষেত্রে অফার করেছে, শুধু গাড়ির নয়, কন্টেনারও কিন্তু চিটাগাংয়ের চেয়ে মংলা বন্দর কম। এখন গাড়ি আনার পরে আমরা দেখলাম যে মংলা বন্দর প্রায় খালি পড়েছিল। গাড়ির রেভিনিউ দিয়ে যে মংলা বন্দরের অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না, আজকে তার এখানে অনেক কোটি টাকা আছে গাড়ির রেভিনিউ থেকেই মূলত। আচ্ছা, তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরের চাহিদা সাংঘাতিক। চট্টগ্রামে কন্টেনার হ্যান্ডলিং করতে পারছে না, জাহাজ এসে প্রায় যেখানে একদিনে চলে যাওয়া হচ্ছে সেটা 15 দিন 20 দিনও লাগতেছে, সময় যেতে পারছে না। ফলে চট্টগ্রাম বন্দরে অন্য জাহাজ আসতে চাচ্ছে না এবং জাহাজের ভাড়া বৃদ্ধি পাচ্ছে। সেজন্য হয়তো চট্টগ্রাম বন্দর কিংবা সরকার কৌশলগত কারণেই চট্টগ্রাম বন্দরে থেকে মংলা বন্দরে প্রাধান্য বেশি দিচ্ছে। এইটা একদিকে আমাদেরকে আমাদের ব্যবসার ব্যয়টা একটু কমছে, যে মংলা বন্দরে আনলে আমার ভাড়া কম লাগছে, একটা গাড়ি যিনি কিনছেন তিনিও কিন্তু কমে পাচ্ছেন। অপরদিকে যেটা প্রেসিডেন্ট বলেছেন যে মংলা বন্দরে চুর কামারি হবে, সেটার জন্য মংলা বন্দর কর্তৃপক্ষ অনেক ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ জনাব হক। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব হামিদ শরীফ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এর ফলে বলা হচ্ছে যদি মংলা বন্দরে আসে গাড়ি, তাহলে আপনাদের গাড়ি ছাড় করবার যে খরচ চট্টগ্রাম বন্দর তুলনায় সেটা কমে যাচ্ছে, বাজারে কি গাড়ির দাম কমবে এর ফলে? না, এটা আপনার বিষয়টাকে আরেকটু যদি আমি অন্যভাবে বলি, সেটা হলো যে চট্টগ্রাম বন্দর আমাদের বাংলাদেশ আমদানি এবং রপ্তানি উভয় দিকেই কিন্তু আমরা অনেক ডেভেলপ এবং আমরা অনেক এগিয়ে যাচ্ছি দিন দিন। তো সেই ক্ষেত্রে একটি বন্দর ভিত্তিক সমস্ত রাষ্ট্রের আমদানি রপ্তানি যদি এক জায়গায় হয়ে যায়, সেখানে সবাইকেই কিন্তু অসুবিধার কিছুটা অংশ বুক করতে। তো সেই ক্ষেত্রে আমরা মংলা বন্দর দীর্ঘদিন একটা পরিত্যক্ত বন্দরের মতো অবস্থানে ছিল শুধুমাত্র, এবং লোকসানি প্রতিষ্ঠানে ছিল রাষ্ট্রের। তো সেই জায়গাটায় যেটা হক ভাই একটু আগেই উল্লেখ করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ নৌ পরিবহন মন্ত্রী সহ সকলেই যে মংলা বন্দরটাকে সহজে একটা লাভজনক প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া এবং ব্যবহার উপযোগী করার জন্য তখন ওনাদের আগ্রহেই আমরা মংলা বন্দরটিকে মানে গাড়ি দাঁড়াই। এবং এখনো মংলা বন্দরের যে আয়, বন্দরের যে আয়, সেই আয়টা কিন্তু সম্পূর্ণ এই গাড়ি ভিত্তিক। তো এখন আমাদের কয়েকটা জিনিস ভাবতে হবে যে কস্ট অফ বিজনেস, কস্ট অফ বিজনেস যত বেড়ে যাবে ততই কিন্তু একটা প্রোডাক্টের দাম মূল্য বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ী সে তার আনুপাতিক হারে যে লাভ করার কথা, যে মুনাফা পাওয়ার কথা, সেটি থেকে বঞ্চিত হবে। কারণ এখানে কিন্তু কারোর কিন্তু একক কোনো গেইনও নয়, একক কোনো লসও নয়। তো এই বিষয়টাকে যদি আপনি বিবেচনায় নেন, যেটা বলা হচ্ছে যে চট্টগ্রামের তুলনায় 1/3 মতো মংলা বন্দরের ভাড়া, এটি সঠিক নয়, এটি সঠিক নয়। আচ্ছা, অতটুক তফাৎ নেই। চট্টগ্রাম বন্দরে কিন্তু গাড়ির জন্য যে ইয়ার্ডগুলো আমাদের আছে, সেটি কিন্তু পর্যাপ্ত নয় এবং এখনকার যুগে এই সব জায়গায় গাড়ি রাখা নিরাপদও নয়। আচ্ছা, গাড়ির জন্য আলাদা 1000 ইউনিট গাড়ি এবং পরবর্তীতে এটাকে আরো বাড়ানো যাবে। একটা নতুন শেড তৈরি করা হয়েছে চট্টগ্রাম বন্দরে, কিন্তু সেই শেডটি আমি প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় আমরা উদ্বোধন করেছি আজকের থেকে প্রায় 8 মাস আগে। 8 মাস হয়ে গেল, সেই শেডটি এখনো ব্যবহার উপযোগী হয় নাই, ব্যবহার করা হচ্ছে না। আমাদের এই ল্যাকিংস গুলো আছে। কিন্তু আরেকটা জিনিস যেটা বলবো, যে মংলা বন্দরের যে বাড়ার কথা বলা হচ্ছে, মংলা বন্দরে আমাদের গাড়ির জন্য কয়েকটি শেড আছে। সেই শেডগুলো কিন্তু আসলে হচ্ছে যে খুচরা যে পণ্যগুলো আসবে সেগুলোকে নিরাপদভাবে রাখার জন্য, কিন্তু সেগুলো যেহেতু ওইখানে ওই আমদানি নাই, সেহেতু আমাদের গাড়িগুলো রাখা হচ্ছে এবং সেই গাড়িগুলার শেডের মধ্যে রাখলে যে ট্যারিফ আর শেডের বাইরে রাখলে যে ট্যারিফ, সেটার কিন্তু অনেক ব্যবধান আছে। আমি বিষয় জানতে চাচ্ছিলাম জনাব হক, আপনাকে জানতে চাচ্ছিলাম, যখন বলা হচ্ছে যে নতুন একটি শেড উদ্বোধন করা হয়েছে চট্টগ্রাম বন্দরে, আবার তখনই বলা হচ্ছে যে আসলে উৎসাহিত করা হচ্ছে আমদানিকারকদেরকে মংলা বন্দর ব্যবহার করার জন্য। এটা কি ঠিক সবিরোধী হলো না? বরং সবিরোধী কিছুটা আমি বলবো, কেন চট্টগ্রাম মংলা বন্দরে কিন্তু গাড়ির জন্য কোনো স্পেশাল শেড নাই। সেটাই বলছি, চট্টগ্রাম বন্দরে আছে। চট্টগ্রাম বন্দরের ভাড়াটা বেড়েছে হলো সেনাবাহিনীর সময় তারা অ্যাব্রাপ্টলি বাড়িয়ে দিয়েছিল, সেটা হয়তো বিবেচনা করা উচিত। আমরা বহু আগে বলেছিলাম সরকারকে, এবং চট্টগ্রাম বন্দর দিয়েও আমদানি হবে, অবশ্যই হওয়া উচিত। আর শুধুমাত্র চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সকল আমদানি রপ্তানি বাংলাদেশের জন্য নিরাপদ নয়।
হ্যাঁ, এটা সেজন্যই সরকার বিকল্প মংলা একটা ব্যবস্থা বন্দরকেই করতে করেছে এবং পায়রা বন্দরও চালু করার চেষ্টা করছে। এটা আমাদের উঠতি অর্থনীতির জন্য ভীষণভাবে দরকার, একাধিক পোর্ট। জি এবং উনি যেটা বললেন শরীফ সাহেব, যে কস্ট অফ ডুইং বিজনেস কমানো, এটা একটা বিষয় কিন্তু বাংলাদেশ এই জায়গায় ভালো অবস্থানে নাই। অর্থাৎ বন্দরের ভাড়া একটু কম দিলে পর এটা পৃথিবীর জাপানের মতো দেশেও আছে। ধন্যবাদ জনাব হক। আমরা নেব একটু বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন 50 শিগগির। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতঝিলা। আজ আমরা আলোচনা করছি গাড়ির ব্যবসার বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের বা বারভিডার প্রতিষ্ঠাতা সভাপতি এবং এফবিসির সাবেক পরিচালক আব্দুল হক এবং সংগঠনটির সাবেক সভাপতি এম এ হামিদ শরীফ। জনাব শরীফ এবং জনাব হক, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান আরেকবার। জনাব শরীফ, আপনার কাছে জানতে আছে যে সামনে আসলে বাজেটের আলোচনা শুরু হয়ে গেছে, তো যখনই আমরা গাড়ির কথা বলি বাজেটের কথা আসে এবং আমরা প্রায় দেখি যে বাজেটের আগে শোরুমে গাড়ি পাওয়া যায় না, আমরা দেখি বলা হয় যে গাড়ি নাই। এবার কি হবে, গাড়ি থাকবে না থাকবে না? হ্যাঁ, ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নে আসতেছি, তবে আগের প্রশ্নের একটু সামান্য একটি অংশ আমি 1 মিনিটে বলে রাখতে চাই যে আমাদের রাষ্ট্রের আমাদের যারা আমলারা আছেন বা বিভিন্ন এই যে বন্দর কিন্তু এক একটা বন্দর কর্তৃপক্ষ আছে। চট্টগ্রাম বন্দরের আলাদা একটা আছে, মংলা বন্দরের আলাদা একটা আছে। কাস্টমস এটার সাথে সংশ্লিষ্ট, যে কোনো আমদানি রপ্তানির সাথে কিন্তু বন্দর এবং কাস্টমস ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট। তো এখানে বেসিক যেটা হচ্ছে যে পোর্ট অ্যান্ড কাস্টমস এদের কাজ হচ্ছে যে প্রথম শর্তই হলো যে টু ফ্যাসিলিটেট ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। জি। আর আমাদের দেশে যেটা হচ্ছে যে সেটা তারা সেই সেন্টেন্সটা যে তাদের প্রথম শর্ত, মৌলিক শর্ত, সেটা তারা ভুলেই গেছে। আমি কি মিন করতে চাচ্ছি আশা করি সবাই বুঝতেই পারছেন। তো তাদেরকে সেই মৌলিক জায়গায় একবার ফিরে আসতেই হবে যে এখানে নট টু আর্ন মানি। তাহলে আপনি সমুদ্রের পাড়ে এত সুন্দর একটা জায়গাতে যদি 5 স্টার হোটেল খুলেন, অন্যান্য বিনোদন খুলেন, তাহলে অনেক বেশি আয় করা যেত। জি। তো সেখান থেকে টাকা আয় করাটা কিন্তু বড় জিনিস নয়। আসল বড় জিনিস হলো ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিকে আপনি যত বেশি ফেসিলিটেট করবেন দেশের অর্থনীতি তত বেশি এগিয়ে যাবে। তো সেই জায়গাটায় আমাদের মৌলিক চিন্তা ভাবনায় ফিরে আসতে হবে। আমি শুধু এইটুকুই মেনশন করতে চাইলাম আপনার আজকের অনুষ্ঠানের মাধ্যমে। গাড়ি পাওয়া যাবে কি? আর বাজেটের ব্যাপারে আপনি যেটা বলছেন এটি হচ্ছে যে একটা আসলে কিন্তু ওইরকম কিছু নয়, তবে ওই প্রায় আগে দেখা যেত যে বাজেট আসলেই হয় একটি পণ্যের ট্যাক্স কমিয়ে দেওয়া হচ্ছে, না হয় আরেকটি পণ্যের ট্যাক্স বেড়ে দেওয়া হচ্ছে। তখন ব্যবসায়ীরা, যারা সাধারণ ব্যবসায়ীরা সকলে কিন্তু একটা আতঙ্কের মধ্যে ভুগে এবং সঙ্গত কারণে যখন ট্রাফিক জ্যাম ইত্যাদি নিয়ে গাড়িকে নিরুৎসাহিত করার কথাগুলা পত্রপত্রিকায় মিডিয়াতে বলা হয়, তখন এই ব্যবসায়ীরা মনে করে যে নিশ্চয়ই সরকার আগামীতে গাড়ি যাতে আমদানি কম হয় সেজন্য ট্যাক্স বাড়িয়ে দিতে পারে। তো সেই আশঙ্কার থেকে অনেক সময় এটাকে বিজনেস ম্যানিপুলেশন বলা হয় আর কি, সেই ম্যানিপুলেশনের পদ্ধতি অনেকে গ্রহণ করে থাকেন, কিন্তু এটা সার্বিক ক্ষেত্রে সঠিক নয়। যেমন হক্সবেতে আপনি যাবেন, যেদিন বাজেট হচ্ছে সেই দিনও গাড়ি কিনতে পারবেন আমার বিশ্বাস, এবং আমার কাছে গেলেও পাবেন। আমরা ওইটাতে নিয়ে চিন্তিত হই না। এটা হচ্ছে কি আমাদের দেশে যে এই তথাকথিত একটা ব্যাপার নিয়ে আর কি অনেকে ওই ধরনের চিন্তা ভাবনা। ধন্যবাদ জনাব হক। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বাজেটের কথা বলছিলাম যে প্রতি বছর গাড়ির দাম বাড়ে বা না বাড়ে, এ শুধু গাড়ি না, সকল পণ্যের ক্ষেত্রে বা সেবার ক্ষেত্রে হয়ে থাকে। প্রায় বলা হয় যে যেমন গাড়ি বা আরো কিছু পণ্য রয়েছে যেটা আসলে একেবারেই শুল্ক নির্ভর এবং বাজেটের সিদ্ধান্তের উপর নির্ভর করে তার দাম ওঠা এবং নামা। প্রতি বছর এরকম না হয়ে একটা 3 বছর বা 5 বছর মেয়াদী একটি শুল্ক স্ট্রাকচার থাকলে কেমন হয়? তাহলে কিন্তু এই প্রতি বছর তাকিয়ে থাকতে হবে না যে অর্থমন্ত্রী কি বলছেন। অবশ্যই সেটা আমার মনে হয় যে এটা ভালো আইডিয়া, আদর্শিকভাবে ভালো, মানে শুল্ক আইনের ক্ষেত্রে আমি বলছি। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের যখন সরকার রাজস্ব বৃদ্ধির একটা প্রধান লক্ষ্য থাকে রাজস্ব বৃদ্ধি, তখন রাজস্ব বোর্ড শুধুমাত্র রাজস্ব বৃদ্ধিকে প্রাধান্য দিতে গিয়ে সব ভুলে যায়। কিভাবে কোথায় বাড়ানো যাবে, গাড়ি একটা অন্যতম খাত হতে পারে, করে থাকে। কিন্তু আমরা মনে করি, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি, যেটা একজন আলোচক আপনার বারবিটার পক্ষ থেকে বলছিলেন যে প্রতি বছর কি প্রতি মাসে কি শুল্ক করের তারতম্য হচ্ছে, এটা কিন্তু আমাদের এই প্রাক্তন প্রেসিডেন্ট সাহেব সহ এর আগে আলোচনা হয়েছিল। মাননীয় অর্থমন্ত্রী, যিনি অত্যন্ত প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং সম্মানী মানুষ, আমি ওনাকে পিতৃতুল্য ফিগার মনে করি বাংলাদেশে, যিনি অনেক উঁচু মানের মানুষ এবং তিনি বিশ্বমানেও একজন আমি মনে করি যে সম্মানিত মানুষ। তিনি কিন্তু
বাংলাদেশের অর্থনীতিকে অনেক চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু একটা ব্যালেন্সে রেখেছেন। অনেক গ্রে এরিয়া আছে, অনেক ধূসরতা আছে, মারাত্মক দুর্বলতা আছে, যেটা ওনার নিয়ন্ত্রণে নয়, তারপরেও তিনি কিন্তু একটা জায়গায় রেখেছেন, যেটা নিঃসন্দেহে ওনাকে প্রশংসা করতে হয়। আমি মনে করি তিনিও একমত হয়েছিলেন যে স্পেসিফিক ডিউটি বলা হয়, যে একটা 1500 সিসির গাড়ি যদি জাপান থেকে আনে এত টাকা ডিউটি, তাহলে হয় কি আমাদের ব্যবসায়ীরা যে ভয় পায় আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস, আবার কম বেশি, সরকারও একটা রাজস্ব পেল, আন্ডার কোনো ঘুষ কিংবা ইত্যাকার গ্রে এরিয়া চলে গেল, আমরা প্ল্যান করে ব্যবসা করতে পারলাম, কোনো ভয় থাকলো না। এটা কিন্তু অনেক দেশে আছে, বাংলাদেশে করছে অন্যভাবে, যেমন ট্যারিফটা বাড়িয়ে দিয়ে কিংবা কোনো মূল্য বাড়িয়ে দিয়ে করছে। এটা যদি ফিক্স করে দেওয়া হয় যে জাপানি গাড়ির জন্য এরকম, ইউরোপের জন্য এরকম, চায়না কিংবা ভারতের জন্য এরকম, তাহলে কিন্তু অনেক ভালো হয় এবং আমরা পরিকল্পিতভাবে ব্যবসাটা করতে পারি। আমাদের এই যে বিভিন্ন অভিযোগ যে আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস চলে যায়, রাজস্বের ক্ষেত্রেও ফাঁকে ঝুঁকি একদম কমে যাবে। নতুন হলে এত, 1 বছরের পুরনো এত, 2 বছরের পুরনো এত, এভাবে কিন্তু হতে পারে আমি মনে করি। আর যেটা যে ট্রেড ফ্যাসিলিটেশনের যে কথাটা বলা হয়েছে, যে হ্যাঁ ডেফিনেটলি আমার মনে হয় এখনও বাংলাদেশে অনেক কিছু লিকুইড, আদর্শিক না আর কি। যেমন ডুইং বিজনেসের ইন্ডেক্সে আমরা সর্বনিম্নে আছি প্রায়, অথচ গ্রোথ রেটে কিন্তু আমরা 5-6 মধ্যে আছি। এই বৈপরীত্য কেন? এটার জবাব কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের চেম্বারগুলো, আমাদের সরকার, রাজস্ব বোর্ড, তারপরে বাণিজ্য মন্ত্রণালয়, সবাইকে মিলে কিন্তু কাজ করতে হবে। যেটা উনি বলছিলেন যে আপনি রাজস্ব আদায় করবেন, কিন্তু রাজস্ব আদায় একমাত্র লক্ষ্য নয়, আপনাকে ট্রেড ফ্যাসিলিটেট করতে হবে, সো দ্যাট এমপ্লয়মেন্ট হয়, সো দ্যাট রাজস্ব আসে, সো দ্যাট গ্রোথ হয়, এবং সবটা মিলেই কিন্তু অটোমেটিক রাজস্ব আসবে যদি আপনি ট্রেডকে ফ্যাসিলিটেট। ধন্যবাদ জনাব শরীফ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন একটি কথা, যে আমরা যখন বাজেটের বাজেটের ঘোষণার আগে অনেক সময় গাড়ি আমদানি মানে কম করতে এক ধরনের নিরুৎসাহিত করা হয়ে থাকে। এটার কারণটা কি? অনেক সময় আপনিই বলছিলেন যে আসলে ট্রাফিক অবস্থার কথা বলছেন, সেই হিসাবে যে লং টার্ম যদি আমি বলি, এই গাড়ি ব্যবসাটা আসলে সেই লং টার্মে সেই ঝুঁকিতে পড়ে কিনা, বা সেই অর্থে অন্যান্য ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, বা গণপরিবহনের সরকার নজর দিচ্ছে কিনা, সেইখানে তার সাথে কতক্ষণ সম্পর্কিত প্রাইভেট গাড়ি আমদানি করা? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই বাজেটকে সামনে রেখে ব্যবসায়ীরা, যে সাধারণ ব্যবসায়ীরা অনেক সময় মনে করে থাকে যে ট্যাক্স বেড়ে যেতে পারে, তাহলে আমার হাতের গাড়ির স্টকটা রেখে দেই, বাজেট ডিক্লারেশনের পরে বিক্রি করলে কিছু বেশি লাভ করতে পারবো, এই ধরনের একটা ধারণা কাজ করে থাকে। এটি কিন্তু কোনো বৃহৎ একটি বড় ব্যাপার নয়। দ্বিতীয়ত আমি যেটা বলবো, যে বর্তমানে যে গাড়িগুলো আমদানি হচ্ছে এবং বাজারজাত হচ্ছে, তার মধ্যে কিন্তু 1%ও পাবেন না আপনি যে শখের বশীভূত হয়ে শৌখিন গাড়ি আমদানি হচ্ছে বা শৌখিনরা গাড়ি কিনছে, সেটা নয়। এখানে একমাত্র এখন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এবং বর্তমান সরকারের আমলে অনেকগুলো আমাদের ব্যাপকভাবে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে দেশের। সেই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজে বা যারা ব্যবসা করেন, ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি পরিচালনা করেন, সেই লোকরাই তাদের নেহাত প্রয়োজনের গাড়িগুলোই কিনছেন, যেটার কারণ হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশনের অভাব। আমাদের ঢাকা সিটির মতো এই যে 2 কোটির ঊর্ধ্বে লোক যেখানে বসবাস করে, এবং ওয়ার্কিং ডেতে যেখানে 3 কোটির বেশি লোক হয়, সেখানে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নাই। যদি একটা মেট্রো রেল আমাদের এগিয়ে চলছে, যদি এটা হয়ে যায় এবং পরবর্তী মেট্রো রেলগুলো হয়, আমরা সেটাই আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব এম এ হামিদ শরীফ, জনাব আব্দুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা আপনার সাথে আবার কথা বলবো। ধন্যবাদ। এইগুলো আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।